অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন উপপাদ্যগুলো আলোচনা করেছিলাম। অর্থাৎ শুধু ত্রিভুজের নাম সমান্তরাল সরলরেখা সম্পর্কে যে উপপাদ্যগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করব। ত্রিভুজের সর্বসমতা হলো ত্রিভুজের সর্বসমতা আগে বলছে রেখারও সর্বসমতা আছে। রেখার সর্বসমতাটা কি বলছে? যদি দুইটি রেখা দৈর্ঘ্য সমান হয় তাহলে রেখা দুটি সর্বসম হবে, আবার রেখা দুটি সর্বসম হলে তার দৈর্ঘ্য সমান হবে। আবার কোণের ক্ষেত্রে তাও সর্বসমতা আছে। বলছে দুইটা কোণ কখন সর্বসম হবে? যদি তাদের ডিগ্রি পরিমাপ সমান হয় তখন ওই কোণ দুটি সর্বসম হবে। আবার কোণ বিপরীত ক্রমে আর কি, কোণ কখন সর্বসম হবে? যদি তার ডিগ্রি পরিমাপ সমান হয়। আবার যদি ডিগ্রি পরিমাপ সর্বসম হয় তাহলে তার ডিগ্রি পরিমাপ সমান হবে। এখন ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে আমরা বলছি তিনটা উপপাদ্য আছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তিনটা উপপাদ্য আছে কিসের ক্ষেত্রে? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর একটা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার উপপাদ্য। তাই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিরকম হবে? বলছে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ, যেমন একটা ত্রিভুজ আমার সম্পূর্ণ দেখতে সমান নাও হতে পারে, কারণ যেহেতু হাতে অঙ্কিত, মনে করে নিলাম এই দুইটা ত্রিভুজ মনে করে নিলাম এ বি সি আর একটা ডিইএফ দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে কোন শর্তে? প্রথম শর্তটা হলো এরকম, যদি এই ত্রিভুজের এ বি বাহু এই ত্রিভুজের ডি বাহু, মানে এ বি সমান ডি, বিসি সমান ইএফ, ঠিক আছে? এ বি সমান ডি, বিসি সমান ইএফ যদি সমান হয় এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর মানে এ বি আর বিসি, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কি হচ্ছে? আমরা লিখি অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত এ বিসি এবং অন্তর্ভুক্ত ডিএফ যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। বলছে কি, যদি এই ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজটারও দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। আগে আমরা এইভাবে মনে রাখছি যে একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এখন আমরা এই উপপাদ্যটাকে এইভাবে মনে রাখি, যেমন এইটা কি, বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, মাঝখানে কোণ সমান। তাহলে উপপাদ্যটার নাম দেওয়া হয়েছে কি? বাহু কোণ বাহু উপপাদ্য। এই উপপাদ্যটার নাম দেওয়া হয়েছে কি? বাহু কোণ বাহু, মানে দুই বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে এই ত্রিভুজ দুটাকে কি বলা হবে? সর্বসম। এই হলো একটা উপপাদ্য। আর দুইটা ত্রিভুজ সর্বসম হলে কি কি সমান হতে পারে? বলছে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তখন তার ক্ষেত্রফল সমান হবে, কোণগুলো সমান হবে, বাহুগুলো সমান হবে। তাহলে আমরা একটা উপপাদ্য সর্বসমতার এই প্রথম উপপাদ্যটা এটা। আর একটা উপপাদ্য এরকম, পরের উপপাদ্যটাও আমরা এরকম যেটা চিত্র আঁকি।
বলছে এই দুটা ত্রিভুজের মনে করে নিলাম এ বি সি ডি এফ, এই দুটা ত্রিভুজের মধ্যে যদি এ বি সমান ডি হয়, মানে এ বি সমান ডি একটা বাহু সমান, আবার বিসি সমান ইএফ হয়, তাই না? বিসি সমান ইএফ। আরেকটা কি, এসি সমান যদি ডিএফ হয়, এসি সমান ডিএফ। এর অর্থ এই ত্রিভুজের অনুরূপ আর একটা ত্রিভুজের অনুরূপ তিন বাহু যদি সমান হয়, তাহলে বলছে কি ত্রিভুজ দুটি সর্ব সমান। এবিসি ত্রিভুজের এবং ডিএফ ত্রিভুজের মধ্যে যদি তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে ত্রিভুজ দুটাকে কি বলা হয়েছে? সর্বসম। এই উপপাদ্যটাকে আমরা বলি কিভাবে মনে রাখার জন্য, বলছে বাহু 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 উপপাদ্য। এই উপপাদ্য মনে রাখার জন্য বাহু বাহু, আমাদের সময় এটা ছিল না, আমরা এখন তোমাদেরকে এভাবে বোঝানোর মনে রাখার জন্য এই প্রসেসটা তৈরি করা হয়েছে। যে আসলে কিভাবে মনে রাখবো, যে একটা ত্রিভুজের তিন বাহু, আমরা পড়ছি যে একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের অনুরূপ তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসমান। ঠিক আছে, এরপর আসি আমরা, যদি একটা ত্রিভুজের এরকম বাহু সমান না হয়, যদি এরকম হয় যে ত্রিভুজ এবিসি ও আমরা এরকম ত্রিভুজ এবিসি ও ডিএফ এর মধ্যে বা লিখেও নেই আমরা, ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কি কি সমান? বলছে যদি এই কোণ এবিসি কোণ সমান ডিইএফ কোণ এবং এসিবি কোণ সমান ডিএফই কোণ এবং বিসি সমান ইএফ হয়। এটা কিরকম উপপাদ্যটা? যে এই দুইটা ত্রিভুজের কি কোণ, এই একটা ত্রিভুজের দুই কোণ অপর একটা ত্রিভুজের অনুরূপ দুই কোণ সমান হয়ে গেল। যেমন এই কোণটা সমান এই কোণটা, আবার কোন কোণ এবিসি কোণ সমান ডিএফ কোণ, এসিবি কোণ সমান ডিএফই কোণ, আর কি এবি বাহু সমান ইএফ বাহু। বলছি এখানে একটু আছে যে দুইটা কোণ সমান হলে তার যে বিসি আর ইএফ সমান হবে তা না, যে কোনো একটা বাহু যদি আমি সমান বলতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এর অর্থ বিসি সমান ইএফ অথবা এবি সমান ডি অথবা এসি সমান ডিএফ, যে কোনো একটা সমান হলেই এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। উপপাদ্যটা মনে রাখার জন্য আমরা এভাবে এখন বলা হয়, যদিও অর্থাৎ এখন বর্তমানে এভাবে বলা হয় যে কিরকম, যে কোণ বাহু কোণ উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য। এটা হলো উপপাদ্যটার নামকরণ করা হয়েছে এইভাবে। ঠিক আছে, এখন আসি, বলছি এই তিনটা উপপাদ্য গেলে একটা হলো কি, একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আর একটা ছিল একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের অনুরূপ তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আর একটাকে তৃতীয়টা ছিল যে একটা ত্রিভুজের দুই কোণ ওই এক বাহু অপর একটা ত্রিভুজের অনুরূপ দুই কোণ এবং এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই উপপাদ্যটাকে কি বলা হয়েছে? কোণ বাহু কোণ উপপাদ্য। এরপর আসছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দুইটা ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে তার সর্বসম হওয়ার শর্ত হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ দুইটার আসলে অতিভুজ দুইটা অবশ্যই সমান হতে হবে। প্রথম শর্ত তাদের অতিভুজ দুটি সমান হতে হবে। যেমন একটা বিসি ডিএফ দুটি কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা এবং এইভাবে আমরা যে চিহ্নটা ব্যবহার করি এটা সমকোণের জন্য।
তাহলে সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ এবিসি কোণ এবং ডিএফ সমকোণী ত্রিভুজের তাহলে অতিভুজ কোনটা? বলছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। কি বলছে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হতে হবে, আর এদের যে কোনো এক বাহু সমান হতে হবে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। নাম হবে কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলছে অতিভুজ বাহু। তাহলে অতিভুজ কোনটা? বলছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহু, তাই না? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখন এইখানে কি হবে? এইখানে বলছে যদি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ ডি এফ এবং যে কোনো এক বাহু বিসি ইকুয়াল টু এফ, অথবা এটা ছাড়া যদি হতো এ বি ইকুয়াল টু ডি, তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম, তাই না? এটার নামকরণ করা হয়েছে কি? অতিভুজ, অতিভুজ বাহু উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা, পূর্বেগুলো উপপাদ্য লেখা হয় নাই, আসলে এগুলোর নাম কি? অতিভুজ বাহু উপপাদ্য। ঠিক আছে, এরপর আমরা আসি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বুঝছে কি? এটাও আমাদের খুবই জরুরি একটা উপপাদ্য। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, যেমন আমি যদি মনে করি যে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা 3 সেন্টিমিটার, একটা বাহু 4 সেন্টিমিটার, আর একটা বাহু 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা দিয়ে কি বলছে? ত্রিভুজ আঁকা যাবে, কারণ এখানে যে কোনো দুটো যদি যোগ করি, 4 আর 3 7, 2 এর থেকে বড় 4 আর 2 6, 2 এর থেকে বড় 3 আর 2 5, তাও 4 এর থেকে বড়। কিন্তু আমি যদি দিতাম দুইটা 3 সেন্টিমিটার, আচ্ছা 4 সেন্টিমিটার, আর একটা নিলাম 1 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। বলছে তিনটা বাহু, একটা বাহু 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, আর একটা 1 সেন্টিমিটার। বলছি এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। কেন হবে না? এই 3 বলছে যে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। বলছি এরকম যদি দুইটার যোগফল আর একটা সমান অথবা কম হয়, তাহলে কি আঁকা যাবে না? ওই যে ত্রিভুজ আঁকা যাবে না। সমান অথবা কম হলে কি করা যাবে না? আঁকা যাবে না। আমি যদি এরকম করে নিতাম 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর একটা 10 সেন্টিমিটার, বলছে তাহলেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হতো না, কারণ এই দুটির যোগফল এইটার চাইতে ছোট। মানে 4 আর 3 7, এই বাহুটা যদি আমি 7-এর চাইতে 4 আর 3 7 যদি 7 সেন্টিমিটার পর্যন্ত নেই, 7 আঁকলে না হলেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। তাহলে কি বলছে? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখানে দেখছি 3 আর 1 যোগ করলে 4-এর সমান হয়, এই কারণে ত্রিভুজ অঙ্কন করা যায় না। এখানে কি হয়েছে? 4 আর 3 যোগ করলে 7-এর সমান হয়, এই জন্য ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু কখনো আঁকতে পারবো না। ঠিক আছে, এখন আমরা উপপাদ্য 15, এটা সাধারণত নবম এবং দশম শ্রেণীতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। এই প্রমাণটা আসে, তাই না? এই প্রমাণটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে। হলো কি? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক।
এই হলো উপপাদ্যটা। আমরা কিরকম একটু প্রথম খসড়া প্রমাণের কথা একটু বলে নিই। যে একটা ত্রিভুজ আছে, মনে করে নিলাম এটা একটা ত্রিভুজ, মনে করি এবিসি নামে আমি নিলাম পি কিউ আর একটা ত্রিভুজ। এই পি আর এর মধ্যবিন্দু এম এবং পি কিউ এর মধ্যবিন্দু এন। প্রমাণ করতে হবে এম এন সরল রেখাটা কিউ আর এর সমান্তরাল আর দৈর্ঘ্য তার অর্ধেক। এর অর্থ এম এন সমান্তরাল কিউ আর এবং এম এন হলো কিউ আর এর অর্ধেক। এটা প্রমাণ করতে হবে, হাফ অফ কিউ আর। ঠিক আছে, এটা এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাকে জানতে হবে সর্বসমতা। দুইটা ত্রিভুজ সর্বসম হবে কোন শর্তে, সেই জিনিসটা জানতে হবে। আবার কোন শর্তে দুইটা রেখা সমান্তরাল হবে, কারণ সর্বসম হলে আমরা এই সমান প্রমাণ করার জন্য লাগে যে দুইটা জিনিস কেমনে সমান হবে। দুইটা ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করি, সেই তাহলে সর্বসমতা থেকে সমান বলা যেতে পারে। আবার বলছি কি যে সমান্তরাল প্রমাণ করার ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা ত্রিভুজ দুইটা রেখা কখন সমান্তরাল হতে পারে, বলছে তাদের একান্তর কোণগুলো সমান হবে অথবা অনুরূপ কোণগুলো সমান হবে অথবা ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি দুই সমকোণ হবে। তাহলে আমরা এই সরলরেখা দুইটা সমান্তরাল বলতে পারবো। এখানে যদি আমরা এই কোণগুলো, যেমন এই রেখাটা সমান্তরাল, যদি এই কোণ সমান বলতে পারতাম অথবা এই কোণ যে কোনো একটা কোণ সমান বলতে পারতাম, তাহলে এই রেখা দুইটা কি হয়ে যেত, সমান্তরাল হয়ে যেত। কিন্তু এইরকম বলার কোনো স্কোপ নাই। এর জন্য আমরা কি করি, এইটাকে একটু অঙ্কন করে তারপর প্রমাণ করি। ঠিক আছে, প্রমাণ করার জন্য প্রথম আমরা লিখলাম কি, মনে করে নিলাম পি কিউ আর। এই ত্রিভুজের পি কিউ এবং কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে কি এম ও এন। তারপর কি করছি, এম এবং এন যোগ করে নিলাম। প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল, মানে এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল, এবং এই রেখাটা এইটার অর্ধেক। কার অর্ধেক, পি আর এর অর্ধেক। এখন আমরা কি করলাম, কারণ আমার উপপাদ্য ছিল কি যে কোনো দুই বাহুর সমান্তরাল সরলরেখাটা, দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল। এই বাহু দুইটা হলো, এর মধ্যবিন্দু হলো এই দুইটা, তৃতীয় বাহু হলো পি আর। তাহলে পি আর এর কি হবে, সমান্তরাল, আর দৈর্ঘ্য হবে পি আর এর অর্ধেক। এটাই আমরা লিখলাম। এখানে আমরা কি করলাম, একটু অঙ্কন করছি যে এই এমএন রেখাংশটাকে, এমএনটাকে কি পর্যন্ত, এমএনটাকে আর এস পর্যন্ত বর্ধিত করছি, জন্য এমএন সমান আর এস হয়। সে কথাটা আবার এখানে লিখছি যে এমএন রেখাংশকে এস পর্যন্ত বর্ধিত করে যেমন এমএন ইকুয়াল টু এন এস হয় এবং আর এস যোগ করি। এখন এই দুইটা ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখব। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমাদের, যদি বলি যে কি কি সমান আমরা পাইতে পারি। একটা জিনিস হচ্ছে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে কি কি জিনিস সমান। একটা হইলে কিন্তু আমরা অঙ্কন করছি, এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু কিন্তু অঙ্কন করছি, এই একটা বাহু এই একটা বাহু। কেমন অঙ্কন করছি, যে এই বাহুটার এই বাহুটা কি সমান। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে এম এন সমান এন এস, কারণ অঙ্কন অনুসারে বলতে পারি। কোন অনুসারে, অঙ্কনানুসারে, তাই না। আবার এই এন বিন্দুটা ছিল কার, বলছে কিউ আর এর মধ্যবিন্দু ছিল। এন বিন্দুটা কার মধ্যবিন্দু, কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে কিউ এন আর এন আর কি সমান। তাহলে আমরা বলতে পারি কিউ এন সমান কি এন আর, তাই না। কারণ বলছে যেহেতু যথোপযোগী বলি আমরা এটাকে উপযুক্ততা আর কি, কোন কারণে বলতেছি, তাহলে যথার্থতা। এখানে আছে কি, কোন কারণে, এন কিউ আর এর মধ্যবিন্দু বলে, এন কিউ আর এর মধ্যবিন্দু, এই কারণে এটা সমান। এটা আমাদের দেওয়া আছে, তাই না। তাহলে আমরা দুইটা জিনিস সমান প্রমাণ করলাম, যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, মানে তাহলে দুই বাহু সমান হলো। তাহলে অবশিষ্ট থাকে কি, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর
অন্তর্ভুক্ত কোণ এরা সমান কিনা। যদি বলতে পারি তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। তাহলে এখন দেখি এরা সমান কিনা। দেখলাম এখানে এম এন এবং কিউ এন, এম এন হলে এই বাহু, কিউ এন হলে এই বাহু, তো এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা এটা, তাহলে আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোন কারণে অন্তর্ভুক্ত হলো, এই দুইটার মধ্যবর্তী বলে অন্তর্ভুক্ত কি কোণ হচ্ছে এম এন কিউ কোণ ইকুয়াল টু এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কি নাম, আর এন এস। অন্তর্ভুক্ত কেন এরা সমান হচ্ছে, আমি যে লিখলাম এদের অন্তর্ভুক্তটা কেন সমান হলো, আর এন এস কোন কারণে সমান হলো, বলছে এরা বিপরীত কোণ বলে সমান। কোন কারণে, বিপরীত কোণ বলে সমান, তাই না, বিপরীত কোণ। তাহলে সুতরাং এই ত্রিভুজ দুটি কি দাঁড়ালো, সুতরাং ত্রিভুজ কোনটা কিউ এন এম, অর্থাৎ ত্রিভুজ কিউ এম এন বা এম এন কিউ, আমি পূর্বে নামকরণ করছিলাম কি এম এন কিউ এই ত্রিভুজটা, এবং এন এস আর ত্রিভুজ এন এস আর সর্বসম, তাই না। এই দুইটা ত্রিভুজ কি হলো, সর্বসম। তাহলে যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, আমরা বলছি যখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে তার ক্ষেত্রফল সমান হবে, তার প্রত্যেকটা বাহু সমান হবে, তার কোণগুলো সমান হবে। তাহলে এখন আমরা দেখতেছি যে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, সুতরাং এই বাহু সমান এই বাহু, এর অর্থ কোন বাহু সমান, কিউ এম সমান আর এস, কিউ এম সমান কি আর এস, অর্থাৎ পি এম সমান আর এস। কোন কারণে বলছে কিউ এম সমান আর এস, অর্থাৎ পি এম সমান আর এস, কারণ কিউ এম এবং পি এম সমান, কারণ বলছে কি কিউ এম এবং পি এম সমান, কিউ এম এবং পি এম সমান। কোন কারণে সমান ছিল, এমটা ছিল মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু হওয়ার কারণে এই বাহুটার এই বাহুটা কি হলো সমান। তাহলে আমরা এই চতুর্ভুজের এই বাহুটার এই বাহুটা সমান পেলাম, ঠিক আছে। এখন দেখি, এবং এই ত্রিভুজ দুটা সর্বসম হওয়ার কারণে, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে তার কোণ সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ, অথবা এই কোণ সমান এই কোণ, যে কোনো একটা কোণ সমান বলতে পারি। তাহলে লিখতে পারি এইটা, এবং সর্বসম হওয়ার কারণে, সর্বসম হওয়ার কারণে কি সমান, কিউ এম এন সমান এন সমান হলে কি এন এস আর। কোনটা সমান হলো, এই কোণ আর এই কোণ লিখলাম, আমি এটা লিখলাম না, এটাও লিখতে পারতাম, যে কোনো একটা সমান লিখতেই হবে, দুইটা লাগবে না। অর্থাৎ বাবা কিউ এম এস, কিউ এম এস ইকুয়াল টু এম এস আর। আমি এই কোণটাকে কিউ এম এনটাকে এই পর্যন্ত বর্ধিত করেছি, আমার ছিল কি কিউ এম এন, আমি এটাকে কি লিখছি, যেমন এইরকম ছিল, এই কিউ এম এন ছিল, আমি এনটাকে এস পর্যন্ত নিয়ে আসছি, ঠিক আছে। আবার এখানে ছিল এন এস আর, এটা ছিল কি আর, আমি বলছি কি এন এস আর না বলে বলছি কি এম এস আর, একই কোণ, কারণ ডিগ্রি পরিমাপ তাদের সমান, সুতরাং কোণ দুইটার ভিতরে কোনো ডিফারেন্স নাই। এন এস আর যার ডিগ্রি, এম এস আর ডিগ্রি পরিমাপ এক, এই জন্য বলছি আমরা সর্বসম দুইটা কোণ। এই কোণটা যেহেতু একই কোণ, তাহলে আমরা বলতে পারি কি কিউ এম এস এম এস আর, কিউ এম এস এবং এম এস আর এই দুইটা কোণকে সমান, কিন্তু ইহারা কি কোণ, কিন্তু ইহারা একান্তর কোণ,
কি কোণ? একান্তর কোণ। তাহলে এই কোণ দুইটা কি দাঁড়ালো? একান্তর কোণ। তাহলে বলছে যদি দুইটা কোণ, দুইটা সরল রেখাকে, যেমন এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই রেখাটা তাদের ছেদক, এই ছেদক হওয়ার কারণে এখানে কি ঘটছে? একান্তর কোণগুলো সমান হয়েছে। তাহলে সুতরাং এই সরল রেখাটা আর এই সরল রেখাটা কি হবে? সমান্তরাল। আবার বলতেছি কোন কারণে, যেহেতু একান্তর কোণ, তা আবার সরল রেখা দুইটাকে না, একটা এস আর একটা কে এম, তা এম এন হলো কি, এম এস হলো কি তাদের ছেদক। তাহলে কি হবে? যেহেতু এম এস এখানে আছে, এম এস ছেদক, তাহলে সুতরাং কে কিউ এম এবং আর এস কি হবে? সমান্তরাল। সুতরাং কিউ এম সমান্তরাল আর এস। তাহলে আমরা এখন দেখলাম কিউ এম সমান্তরাল আর এস, অর্থাৎ কিউ এম যদি সমান্তরাল হয়, কিউ এম এবং পি কিউ একই সরলরেখায়, কিউ এম এবং পি কিউ কি একই সরলরেখায়, কিউ এম যদি আর এস এর সমান্তরাল হয়, তাহলে অর্থাৎ কি আর এস সমান্তরাল হবে? অর্থাৎ পি এম সমান্তরাল আর এস। কারণ পি এম এবং কিউ এম একই সরল রেখায়, পি এম এবং কিউ এম কি রেখায়? একই সরল রেখায়, এই জন্য সমান্তরাল। ঠিক আছে, এটা কি একই রেখায় হওয়ার কারণে এই রেখা দুটি সমান্তরাল। তাহলে আমরা দেখলাম এই চতুর্ভুজের দুই বাহু সমান এবং সমান্তরাল। কোন চতুর্ভুজের? পি 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 এম এস আর অথবা আর পি এম এস অথবা এস আর পি এম, এই যে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজটার দুই বাহু কি হলো? সমান। কারণ এখানে হলো পি এম সমান আর এস, এখন পেলাম কি? পি এম সমান সমান্তরাল আর এস। সুতরাং পি এম ও আর এস কে পি এম আর এস সামান্তরিক। যেহেতু সুতরাং পি এম সমান আর এস এবং পি এম সমান্তরাল আর এস, পি এম সমান্তরাল আর এস, সুতরাং পি এম এস আর একটি কি? সামান্তরিক, একটি সামান্তরিক। এখন যেহেতু এটা সামান্তরিক, তাহলে কি হবে? তার বিপরীত বাহুগুলো সমান হবে। যেহেতু এটা কি একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের কি হবে? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে সুতরাং এই বাহু আর এই বাহু কি হবে? সমান ও সমান্তরাল। সুতরাং কোন বাহু? সুতরাং এম এস ইকুয়াল টু পি আর। সুতরাং এম এস ইকুয়াল টু পি আর এবং এম এস সমান্তরাল পি আর, বা এম এস কে আমরা বলতে পারি কি? এম এন প্লাস এন এস ইকুয়াল টু কি? সরি, এম এস সমান হবে পি আর, পি এস না, এম এস সমান পি আর এবং এম এস সমান্তরাল পি আর, মানে যেই বাহুটার এই বাহুটা কি হবে? সমান এবং সমান্তরাল। কোন কারণে? যেহেতু এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি? সমান ও সমান্তরাল। ওইটা সামান্তরিক হলো কোন কারণে? যে একটা চতুর্ভুজের দুই বাহু সমান ও সমান্তরাল হলে অপর দুই বাহু সমান ও সমান্তরাল, যে অথবা একটা চতুর্ভুজের দুই বাহু সমান ও সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। যদিও বর্তমানে এই সংজ্ঞা নাই, সংজ্ঞা হয়েছে দুটো একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সামান্তরিক। কিন্তু আমরা দেখছি যে একটা চতুর্ভুজের যদি দুই বাহু সমান ও সমান্তরাল হয়, তাহলে অপর দুই বাহু কি হয়? সমান ও সমান্তরাল, অতএব এটা একটা সামান্তরিক। এই কারণে এটাকে আমরা একটা সামান্তরিক বলতে পারি। আর সামান্তরিক যেহেতু এখন সামান্তরিক হয়ে গেল, তাহলে এই বাহু দুটোও কি হবে? সমান ও সমান্তরাল। সুতরাং এম এন ইকুয়াল টু এম পি আর এবং এম এস ইকুয়াল টু পি আর এবং এম এস সমান্তরাল পি আর। এম এন কে আমরা কি লিখ? এম এস কে কি লিখলাম? এম এন প্লাস এন এস ইকুয়াল টু পি আর এবং
এম এর যেহেতু সমান্তরাল, এর অর্থ এম এনও সমান্তরাল হবে। যেহেতু এম এন, ঠিক আছে, এম এন ও এম এস একই রেখায়, একই রেখায়, একটা রেখায়, এই কারণে তারা সমান্তরাল। এখন আবার বা এম এন এর পরিবর্তে এন এস এর পরিবর্তে এম এন লিখতে পারি, বা পি আর, তাই না? তাহলে এম এন সমান্তরাল পি আর, ঠিক আছে, বা 2mn ইকুয়াল টু কি পি আর, বা mn সমান্তরাল পি আর। তাহলে কি দাঁড়ালো? সুতরাং mn ইকুয়াল টু হাফ পি আর এবং mn সমান্তরাল পি আর। প্রমাণিত। প্রথমে ধাপ দিয়েছিলাম, ধাপ লাগবে না, ধাপ দিলে অনেক ঝামেলা হবে, কারণ কোন ধাপ থেকে এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়াটা কষ্টকর। এই জন্য ধাপ ছাড়াই আমরা এটাকে প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। তাহলে অর্থাৎ এই পর্যন্ত আজকে, পরে এগুলো আমরা পরে উদাহরণ আছে কিছু, তারপর অনুশীলনী আছে 6.3-এর, এগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।